উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের খনিজ চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বাক্যবাণে জর্জরিত হয়ে হোয়াইট হাউস ছেড়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর জেলেনস্কির কণ্ঠে অনুতাপ থাকলেও বেজায় চটেছেন ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কির শর্ত মেনে কোনো চুক্তি হবে না। আরও জানাচ্ছেন আফসানা শাওন। With World War III, you're gambling with World War III, and what you're doing is very disrespectful. ইউক্রেনের রাষ্ট্রদূতের এই প্রতিক্রিয়াই বলে দেয় ওভাল অফিসে কতটা কোণঠাসা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং খনিজ হস্তান্তর চুক্তি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে গেছে বৈঠক। আর শেষ পর্যন্ত ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো চুক্তি ছাড়াই। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাঁধে জেলেনস্কির। What kind of diplomacy, JD, you are speaking about? What do you mean? I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yeah, you have nice hopes and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. God bless. You will not have war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. এরপর ফক্স নিউজকে জেলেনস্কি বলেন ওভাল অফিসের ঘটনায় তিনি অনুতপ্ত। I think it was not good. এটা ভালো হয়নি, তবে প্রেসিডেন্টের সাথে সম্পর্কের চেয়ে দুই দেশের মানুষের সম্পর্কটা ঐতিহাসিক, তাই আশা করি সব ঠিক হয়ে যাবে। আর ফ্লোরিডায় নিজের বাসভবন মারে লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন জেলেনস্কির শর্ত মেনে কোনো চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র। আজকের বৈঠকে তার বলা উচিত ছিল যে আমি আর যুদ্ধ চাই না কিংবা আমি শান্তি চাই, কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলেছেন। তার এমনটা করা উচিত হয়নি। তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেনস্কিকে আবারও বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। লিখেছেন, যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবারও হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। আফসানা শাওন, ৭১। এই বিষয়ে দর্শক আরও আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। শুরুতে যে বিষয়টি আমরা আসলে জানতে চাই সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওভাল অফিসের পুরো ঘটনাটা, পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? বিষয়টার মূল যদি আমরা খুঁজতে যাই তাহলে এখানে আমরা দেখব যে ট্রাম্প কি ধরনের পররাষ্ট্রনীতি তিনি আসলে অনুসরণ করছেন। তিনি নির্বাচনের আগের থেকেই ঘোষণা দিয়েছেন, বা পূর্ববর্তীবার যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখনও তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে ট্রাম্প আমেরিকা ফার্স্ট পলিসি নিয়ে তিনি অগ্রসর হবেন। আমেরিকা ফার্স্ট পলিসিটার অর্থ হচ্ছে তিনি বৈদেশিক ব্যাপারগুলো নিয়ে খুব একটা নাক গলাবেন না। অর্থাৎ বৈদেশিক ব্যাপার বলতে বোঝানো হচ্ছে যে আমেরিকার সবচেয়ে গর্বের হচ্ছে আমেরিকান ডেমোক্রেসি, এবং আমেরিকান পররাষ্ট্রনীতির একটা মূল নীতি হচ্ছে আমেরিকার ডেমোক্রেটিক ভ্যালুস গুলোকে বিশ্বের অন্যান্য দেশে এক্সপোর্ট করা। এবং এটার জন্য এই এক্সপোর্ট করার মধ্য দিয়ে আমেরিকা মনে করে যে আমেরিকান সুপ্রিমেসি সারা পৃথিবীতে বজায় থাকবে। আমেরিকা যে বিশ্বের বুকে বিশ্বের একজন নেতৃস্থানীয় একটা রাষ্ট্র, সেটা সারা বিশ্বের মানুষ মনে করবে, এর মধ্য দিয়ে আমেরিকান সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ট্রাম্প বলছেন যে নো, এগুলোর পিছনে আমাদের কোন দেশে গণতন্ত্র আছে, কোন দেশে গণতন্ত্র নাই, এগুলা নিয়ে ভাববার আমেরিকার কোনো প্রয়োজন নেই। আমেরিকার যেখানে লাভ সেখানেই আমেরিকা শুধুমাত্র নাক গলাবে। এবং এই কাজটা করতে গিয়ে জেলেনস্কির সাথে তার এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে তারই অংশ। কারণ তিনি চাচ্ছেন না যে বাইডেন যে পররাষ্ট্রনীতি জেলেনস্কির ক্ষেত্রে অনুসরণ করেছেন, সেখানে যুদ্ধে জড়াতে গিয়ে যে হাজার হাজার মিলিয়ন মার্কিন ডলার, যে বিলিয়ন মার্কিন ডলার যে ব্যয় হচ্ছে, তিনি সেটা ব্যয় করতে চাচ্ছেন না। তিনি সেখান থেকে আমেরিকাকে তিনি সেভ করতে চাচ্ছেন, এবং তিনি অনেকটা এই ক্ষেত্রে তিনি অনেকটা প্রো রাশিয়ান ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন, আপনি দেখেছেন। এবং গতদিনে তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আমেরিকান যে অ্যালিগুলো পৃথিবীতে আছে, যে বন্ধু রাষ্ট্রগুলো পৃথিবীতে আছে, তাদের সাথে আমেরিকার একটা টানাপোড়েন কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। এবং আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নকেই তিনি
তিনি কিন্তু বলছেন যে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে আমেরিকার বিরোধিতা করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন এর সৃষ্টি হয়েছে। এটা নিয়ে কিন্তু একটা মারাত্মক প্রতিক্রিয়া বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে দেখা দিয়েছে এবং ট্রাম্পের যে আমেরিকান যে অ্যালিগুলো রয়েছে, যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, তাদের সাথেও একটা টানাপোড়েন সৃষ্টি হবে বলে আমরা এখানে মনে করছি। আচ্ছা, আপনার কি মনে হয় এখন ইউক্রেনের কি করণীয় বলে মনে হচ্ছে, আর ট্রাম্প এরপর কি করতে পারেন আসলে? ট্রাম্প এখন যেটা করতে পারেন, যেটা মনে হচ্ছে যে ট্রাম্প ইউক্রেন বিষয়ে তিনি তার যে অবস্থান, সেই অবস্থানেই তিনি থাকবেন এবং এটা নিয়ে ব্যাপক ধরনের একটা আলোচনা হবে এবং এখানে তিনি আমেরিকান যে ফান্ড তিনি প্রোভাইড করেন সেটাও বন্ধ হয়ে যাবে। সেজন্য জেলেনস্কির জন্য, ইউক্রেনের জন্য সামনে একটা কঠিন পরীক্ষা। তাকে ট্রাম্পের মতো নতুন কোনো অ্যালি খুঁজতে হবে, অথবা ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের রাষ্ট্রগুলো কিভাবে জেলেনস্কিকে হেল্প, এটাই হবে সামনের দিনে একটা দেখার বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই মেজবাউল আজম সওদাগর, বৈঠকটি তো আসলে ভেস্তে গেছে, কি মনে হচ্ছে আবারও কি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আপাতত আর বৈঠক হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, তবে ইউরোপিয়ান যে অ্যালিগুলা রয়েছে তারা কিন্তু চেষ্টা করবেন ট্রাম্পের সাথে ওয়ান টু ওয়ান কোনো বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পকে এই পর্যায়ে কোনো সহনীয় পজিশনে নিয়ে আসা যায় কিনা, সেজন্য কিন্তু ইউরোপিয়ান রাষ্ট্রগুলো অনেকভাবেই চেষ্টা করবেন, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, এটা ভাববার কোনো সুযোগ নেই যে ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করবেন। অনেক ধন্যবাদ মেজবাউল আজম সওদাগর আমাদেরকে সময় দেওয়ার জন্য। হোয়াইট হাউসে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার প্রতিক্রিয়ায় জেলেনস্কির কড়া সমালোচনা করেছে রাশিয়া। ট্রাম্প জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে লিখেছেন, জেলেনস্কির এক গাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন 2022 সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার ঘটনায় কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে তিনি জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ করেন, বলেন ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন, কিয়েভের শাসন কাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে রীতিমতো নাস্তানাবুদ হয়ে বেরিয়ে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে এই ঘটনাকে ঘিরে একাধিক বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর বিশ্ব নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। বরাবরের মতোই এই ঘটনায় জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপের দেশগুলো। রাশিয়াকে আগ্রাসন এবং ইউক্রেন তাদের শিকার উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনকে সহায়তা করে যাওয়া ও রাশিয়াকে নিষেধাজ্ঞার আওতায় এনে সঠিক কাজটি হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, স্পেন ইউক্রেনের পাশে আছে। এছাড়া এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, তোমরা একা নও। হোয়াইট হাউসের এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবাজিও যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেন অবৈধভাবে দখল করে বসে আছে রাশিয়া। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তাদের লড়াই সবার কাছেই গুরুত্বপূর্ণ। তাদের প্রতি কানাডার সমর্থন বজায় থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ট্রাম্পকে সমর্থন জানিয়ে বলেন, শক্তিমান ব্যক্তি শান্তি চায় আর দুর্বল চায় যুদ্ধ। আজ শান্তির জন্য বীরের মতো অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিভাজনে কারো উপকার হবে না বলে সতর্ক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি। তিনি প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য মিত্রদের মধ্যে অবিলম্বে এক সম্মেলনের আয়োজন করা দরকার। ঋতু সাহা, একাত্তর।
ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান প্রথম ধাপের যুদ্ধবিরতি আরও 6 সপ্তাহের জন্য বৃদ্ধি করতে চায় ইসরায়েল। মিশরের রাজধানী কায়রো সফররত ইসরায়েলি প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতি চুক্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়েছে বলে মিশরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। জানা গেছে, প্রথম ধাপের চুক্তি সম্প্রসারণের বিরোধিতা এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ে শুরুর উপর জোর দিয়েছে হামাস। দ্বিতীয় পর্বের চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে এমন পদক্ষেপের কথাও বলেছে গোষ্ঠীটি। ইসরায়েল হামাসের মাঝে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্বের মেয়াদ শনিবার শেষ হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে কোনো চুক্তি না হলে কি ঘটবে সেই বিষয়ে যুদ্ধরত উভয় পক্ষ পরিষ্কার করে কিছু জানাতে পারেনি। কাতারে আজ থেকে শুরু রমজান মাস। দেশটির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে শনিবার থেকেই কাতারে শুরু হচ্ছে রোজা। শুক্রবার স্থানীয় সময় বিকালে 5:57 দিকে কাতারের মসজিদ ভিত্তিক ওয়েবসাইট অর্ধ চন্দ্রাকার দর্শন কমিটি চাঁদ দেখতে পাওয়ার তথ্য নিশ্চিত করে। এদিন সন্ধ্যায় দেশটির পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। এরপরই কাতার সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে 1 মার্চকে 1446 হিজরির রমজানের প্রথম দিন ঘোষণা করে। এছাড়া এবছর চাঁদ দেখে বিশ্বের সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের আকাশেও রমজানের চাঁদ দেখা গেছে। দেশগুলো কর্তৃপক্ষ জানিয়েছে তাদের দেশে শনিবার থেকে রোজা শুরু হবে। এরই মধ্যে পবিত্র রমজান মাস জুড়ে 1000টিরও বেশি প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে ঘোষণা দিয়েছে কাতার সরকার। কাতার সরকার আমাদের প্রবাসীদের জন্য আবারও এরা কমিয়ে দিল নিত্যপণ্যের জিনিসের দাম। আমাদের বাংলাদেশেরও যদি সরকার নিত্যপণ্যের জিনিসের দাম কমিয়ে দিত তাহলে আরও ভালো হতো। আমরা আশা করি আমাদের সরকারও নিত্যপণ্যের দাম রমজান উপলক্ষে কমিয়ে দিবে।